নমস্কার সবাইকে। আমি সঞ্চারী আপনাদের স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভ্লগে। এখন ওই ঘড়িতে বিকেল 4:45 মতো হবে। আজকে রোববার, আর বাইরের ওয়েদারটা দেখুন, অবিরাম বৃষ্টি হয়ে চলেছে আর ভালোই ঠান্ডা রয়েছে। চটপট রেডি হয়ে নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনারা অনেকে জেনেই গেছেন। ব্যাঙ্গালোরে না একটা মজার ব্যাপার বলতে পারেন, অনেকেই লক্ষ্য করেছি, এই বর্ষার শুরুতে যেই সময় বেশি বৃষ্টি হয় প্রায় সারা বর্ষাটাই ওই সময়টা করে বৃষ্টি হয়। ওই দেখুন গাছটা কীরকম নড়ছে, দেখছেন হাওয়ায়? তার মানেই বুঝুন বাইরে কীরকম ঠান্ডা হাওয়া চলছে। আজকে ভাবলাম গাড়িটা আমি ড্রাইভ করি, বেশ কিছুটা পথ যেতেও হবে, আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ি ড্রাইভ করতে আমার বেশ মজা লাগে। আচ্ছা, আপনারা এই সুপার মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটার নাম ডিমার্ট। এটা না সারজাপুর বাস স্ট্যান্ডের খুব কাছে। এই সুপার মার্কেটটা সম্পর্কে আপনাদের একটু বলে রাখি। এই ডিমার্ট রয়েছে সাউথের মধ্যে ব্যাঙ্গালোর আর চেন্নাইতে, আর ওয়েস্টে পুনে। এই ডিমার্টটা অনেকটা আমাদের মোর বা রিলায়েন্স ডিজিটালের মতো বলতে পারেন, কিন্তু এখানে গ্রসারি আইটেম ছাড়াও ব্যাগ, স্টেশনারি, জামা কাপড় আর ক্রকারি সেকশনও রয়েছে। আর এখানে প্রত্যেকটা জিনিস খুব কম দামে পাওয়া যায়। ব্যাঙ্গালোর, চেন্নাই আর পুনের লোকজন প্রায় অনেকটাই ডিমার্টের ওপর নির্ভরশীল। আর গল্প করতে করতে বেশ কিছুটা পথ পেরিয়ে আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি তার নাম বোমাসান্দ্রা। এটি না একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে ওই এলএনটি, জিন্দালের মতো আরও বেশ কিছু নামিদামি কোম্পানির অনেক কারখানা রয়েছে। আর এই জায়গাটি আরেকটি কারণেও পরিচিত। অনেকেই জানবেন নারায়ণা হসপিটালের কথা, সেটিও রয়েছে এই বোমাসান্দ্রাতে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কতজনই ট্রিটমেন্ট করাতে এই হসপিটালে এসে থাকেন। আর এই হসপিটাল সম্পর্কে আমার অভিজ্ঞতাটা খুব একটা খারাপ না। সব ধরনের রোগের জন্যই এখানে যথেষ্ট ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আর এই হসপিটালে মেনলি হার্টের জন্য খুব ভালো ভালো ডাক্তার বসেন। ভবিষ্যতে যদি কারুর কখনো দরকার হয় তাই ভাবলাম একটু ছোট্ট করে ইনফরমেশনটা দিয়ে রাখি। আমরা প্রায় ইলেকট্রনিক সিটি পৌঁছেই গেছি। ওই বাঁদিকে দেখুন নতুন মেট্রো হয়েছে, আর বাঁদিকে মেট্রোর পাশে যে অফিসগুলো রয়েছে সেগুলো ইনফোসিসের অফিস। ইলেকট্রনিক সিটি তো মোটামুটি আমাদের সবারই প্রথম ঘর। কেন বললাম? ব্যাঙ্গালোরে প্রথম যখন কেউ আসে সবাই মোটামুটি ইলেকট্রনিক সিটিতেই প্রথম এসে স্টে করে। এই জায়গাটা তাই আমাদের সবার কাছেই খুব ইমোশনের জায়গা। ইনফোসিসের এই বিল্ডিংটা দেখুন, কি সুন্দর লাগছে না? আর এর পেছনেই বেশ কিছুটা গেলেই রয়েছে উইপ্রো অফিস। এখানে রাস্তাগুলোর নামও ওই উইপ্রো, এইচপি এইসব অফিসের নামেই রয়েছে। আর একটু বলে রাখি, এখন তো অনেক ছোট ছোট ভাই বোনেরাই চাকরির সুবাদে ব্যাঙ্গালোর আসছে। এই ইলেকট্রনিক সিটিতে বেশ কম খরচে না অনেক পিজি পাওয়া যায়। ওই মাসে থাকা খাওয়া নিয়ে 5,000-এর মধ্যে ভালো ভালো পিজির খোঁজ আপনারা পেয়ে যাবেন। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ইলেকট্রনিক সিটি টোলে। এই টোল পেরিয়েই আমরা ঢুকে গেলাম নাইস রোডে। নাইস রোডটা ব্যাঙ্গালোরের অপূর্ব সুন্দর একটি রাস্তা। যেরকম চওড়া সেরকম তার সৌন্দর্য। এত সুন্দর মেনটেন করে জানেন, টোলটা একটু বেশি হলেও গায়ে লাগে না। তার সৌন্দর্যের কাছে কিছুই না। দুপাশে অপূর্ব সুন্দর গাছপালা, আর একটু এগোলে আপনারা দেখতে পাবেন চারিদিকে পাহাড়। এত সুন্দর রাস্তা দেখে গাড়িটা খুব জোরে ছোটাতে ইচ্ছা করলে সেটা কিন্তু করা যাবে না। এখানে স্পিড লিমিট রয়েছে 80, আর রাস্তায় অনেক জায়গাতে রয়েছে স্পিড ডিটেক্টর। তাই গাড়ির গতিবেগ 80 অতিক্রম করলেই অটোমেটিক আপনাদের ফাইন হয়ে যেতে পারে অনেক মোটা টাকা। সামনের রাস্তাটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে না? যেন চোখটা সত্যিই জুড়িয়ে যায়। এই নাইস রোডে ঢুকলে আর ইচ্ছে করে না জানেন এখান থেকে বেরোতে। মনে হয় কিলোমিটারের পর কিলোমিটার এই নাইস রোড ধরে এগিয়ে চলি। এখানে আবার খুব সাবধানে গাড়ি চালাতে হয়। সব গাড়ি তো খুব স্পিডে যায়, তাই রাস্তার ধারে না দাঁড়ানো যায় না। এত সুন্দরতা উপভোগ করলেও এখানে দাঁড়িয়ে ছবি তোলা খুব রিস্ক। আর এর পাশেই রয়েছে বানারঘাটটা ন্যাশনাল পার্ক। এই কয়েক বছর আগেও শুনেছিলাম যে এখানে নাকি ওই ন্যাশনাল পার্ক থেকে বাঘ বেরিয়ে চলে এসেছিল। এটা কিন্তু মজার কথা নয়, এটা সত্যি ঘটনা। তাই রাত্রিবেলা এই রাস্তায় গাড়ি দাঁড় করা একদমই সেফ না, আর পুলিশের পেট্রোলিংও চলতে থাকে।
আচ্ছা, আপনাদেরকে এখানে একটু বলে রাখি, এই 41 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে থাকা নাইস রোডটি ব্যাঙ্গালোর নর্থ আর সাউথকে কানেক্ট করেছে। ভাবা যায় এই নাইস রোডের টোল থেকে প্রতিদিনের গড় উপার্জন ওই প্রায় 1 কোটি টাকারও বেশি। শহরের ব্যস্ততম ট্রাফিককে এড়িয়ে চলতে অনেকেই এই নাইস রোড দিয়ে চলাচল করতে খুব ভালোবাসেন। নাইস রোডের জার্নি শেষ করে আমরা নিলাম এই বাঁদিকের এক্সিটটি। এই রাস্তাটা শেষ করেই টোল পেরিয়ে আমরা যেখানে উঠবো তার নাম কেঙ্গেরি, আর এই কেঙ্গেরি থেকেই শুরু হচ্ছে ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে। সম্প্রতি বানানো এই মাইসোর এক্সপ্রেসওয়ে ধরে খুব তাড়াতাড়ি কম সময়ে আমরা এখন মাইসোর পৌঁছাতে পারি। আপনাদের যদি ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্য একদিন নয় আমরা এই এক্সপ্রেসওয়ে নিয়ে গল্প করব। এখান থেকেই ডান দিকে যে সোজা রাস্তাটি যাচ্ছে সেটি হলো মাইসোর এক্সপ্রেসওয়ে। আজকে আমরা যদি ওই রাস্তাটা দিয়ে যাব না, আমরা নিলাম বাঁদিকে সার্ভিস রোড। আগে এই রাস্তাটি ধরেই সোজা মাইসোর যাওয়া হতো, ওই সময় লাগতো 5-5.5 ঘন্টার মতো। সেটি এখন অনেক কমে গেছে। এই বাঁদিকে রাজারাজেশ্বরী মেডিকেল কলেজটি দেখছেন, এটা ব্যাঙ্গালোরের খুব ফেমাস একটা মেডিকেল কলেজ, আর এর সাথেই রয়েছে একটি হসপিটাল। এই রেলগেটটি পেরোলেই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। ব্যাঙ্গালোরে তো খুব কম এরকম রেলগেট দেখা যায়, আমার কিন্তু বেশ মজা লাগে। নিজের ছোটোবেলাটা মনে পড়ে যায়। আমাদের ওখানে এরকম কত রেলগেট আছে যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতাম। দেখুন, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। এটা হলো বিগ ব্যানিয়ান ভিনিয়ার্ড, আর এর মধ্যেই রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো র্যাঞ্চ নামের একটি ক্যাফে। ভিনিয়ার্ড বলতেই মনে পড়ে সারি সারি ছোট্ট ছোট্ট আঙুর গাছের মধ্যে দিয়ে হেঁটে চলা আর মজা উপভোগ করা। আচ্ছা, আপনারা কমেন্ট করে আমাকে কেউ বলতে পারবেন আপনারা কোন কোন ভিনিয়ার্ডে গেছেন? সাউথ ইন্ডিয়ার মধ্যে ব্যাঙ্গালোর আর কেরালাতে এরম বেশ কিছু ভিনিয়ার্ড দেখা যায়, আর আমি যতটা জানি মহারাষ্ট্রের নাসিকেও রয়েছে এরকম কিছু ভিনিয়ার্ড। আপনারা যদি ওয়াইন সম্পর্কে কেউ ইন্টারেস্টেড থাকেন আর তার প্রসেসিং কিভাবে হয় সেটা জানতে হলে ভিনিয়ার্ডে কিন্তু একবার একটু ঘুরেই আসতে পারেন। ওইদিকে দেখুন, বসার জায়গাগুলো কি সুন্দর করে সাজানো না? কি অপূর্ব লাগছে। রোজকার আমাদের এই ব্যস্ততর জীবনের মধ্যে থেকে একটু অবসর নিয়ে এখানে কিন্তু কাছের মানুষটির সাথে বা পরিবারের সাথে খুব সুন্দর একটি সন্ধ্যা কাটানোই যায়। চলুন আর দেরি না করে আমার সাথে আপনাদেরকেও একটু এই জায়গাটা ঘুরিয়ে আনি, আপনারাও একটুখানি উপভোগ করুন এই সৌন্দর্যটা। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেশ কিছুটা সন্ধে হয়ে যাওয়াতে আপনাদের হয়তো ক্যামেরায় ভালো করে তুলে ধরতে পারছি না, কিন্তু এই সন্ধ্যের মুখে এই জায়গার সৌন্দর্যটা না ছিল বেশ অন্যরকম। কোনোদিনও চেষ্টা করব একটু তাড়াতাড়ি এসে দিনের আলো এই জায়গাটা ঘুরে দেখাতে। এই সন্ধ্যেবেলা এত সুন্দর একটা ঘোরার পর আমরা এখন বসে আছি মেনু কার্ডের অপেক্ষায়। দেখা যাক আজকে স্পেশাল মেনুর জন্য আমরা কী সিলেক্ট করি।
জানি না জানেন আপনাদের এরকম হয় কি না, আমি তো কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে গেলে বেশ কিছুক্ষণ যদি মেনু কার্ড নিয়ে ঘাটাঘাটি করি না, খুব কনফিউজ হয়ে পড়ি। চারিদিকে এত সুন্দর সুন্দর খাবারের ছবি আর নাম, তাই দেখে ভেবে পাই না যে কী অর্ডার দেব। তাই বেশি সময় নষ্ট না করে আমরা অর্ডার দিয়ে ফেললাম পিৎজা। ফাইনালি ওয়েট করার পর আমাদের পিৎজাটা চলেই এসেছে। পিৎজাটা কিন্তু বেশ বড় সাইজের, আর দেখেই পিৎজাটা খুব লোভ লাগছে, আর ওয়েট করতে পারছি না। খাওয়া দাওয়ার শেষে এবার আমাদের পালা আবার বাড়ির পথ ধরার। জানেন তো, ব্যাঙ্গালোরের জনজীবনটাই এরকম। উইকেন্ডগুলো একটু ভালো করে উপভোগ না করতে পারলে সপ্তাহের বাকি দিনগুলো না খুব হতাশার মধ্যে দিয়ে কাটে। সারা সপ্তাহে কর্মব্যস্ততার জন্য আমরা তো কারুর সাথে বেশি কথা বলার বা আনন্দ করার সুযোগ পাই না। তাই চেষ্টা করি উইকেন্ডগুলোতে ফ্যামিলি বা ফ্রেন্ডসদেরকে নিয়ে একটু হই হুল্লোড় করে সময় কাটানোর। সবশেষে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমার কিন্তু এখানে বেশ ভালোই লেগেছে। এই ভিনিয়ার্ডে আসতে ওই খরচ পড়ে মাথাপিছু 600 থেকে 1200 টাকা মতো। সেটাও নির্ভর করে আপনারা কিভাবে ঘুরে দেখবেন। তাই ব্যাঙ্গালোরে এলে একটু চেষ্টা করতে পারেন এই সুন্দর ভিনিয়ার্ডটা ঘুরে যাওয়ার। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।